ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রাইট একাডেমি। আজ আমরা ক্লাস 8-এর ডাফ অ্যান্ড ডট ইংলিশ কোয়েশ্চেন বাঞ্চের থার্ড সামেটিভ এভালিউশনের মডেল সেট 2 নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। দেখো, এখানে তোমাদের রিডিং কম্প্রিহেনশন যে সিনটা দেওয়া রয়েছে, এই সিনটা তোমাদের নেওয়া হয়েছে দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ থেকে। তো চলো দেখি এর কি কোশ্চেন রয়েছে। তো এর দেখো এখানে মাল্টিপল চয়েস কোশ্চেন রয়েছে। প্রথম প্রশ্ন কি আছে দেখো, দ্য ম্যান সোকড দ্য অ্যাকর্নস ইন এ বাকেট অফ ওয়াটার। পরের প্রশ্ন, অ্যাজ এ ওয়াকিং স্টিক হি ইউজড আয়রন রড। তিনের দাগ, দ্য ম্যান ওয়াজ প্ল্যান্টিং, কি হবে এটা, ওক ট্রিজ। পরের প্রশ্ন, হি হ্যাড প্ল্যান্টেড ট্রিজ 100,000, এই যে এখানে রয়েছে 100,000। এরপর পাঁচের দেখো কি রয়েছে, দ্য ম্যান লিভড উইথ হিজ ফ্লক অফ শিপ অ্যান্ড এ ডগ, অর্থাৎ তার যে এক পাল ভেড়া এবং একটা কুকুরের সঙ্গে। এরপর বিয়ের দেখো তোমাদের তিনটে প্রশ্ন দেওয়া রয়েছে, এই প্রশ্নগুলির অ্যান্সার দিতে বলেছে। তো চলো দেখি কি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন দেখো রয়েছে, হাউ ডিড দ্য ম্যান প্ল্যান্ট দ্য অ্যাকর্নস, অর্থাৎ লোকটি কিভাবে সেই চারা বীজটি লাগাতো। তো এর অ্যান্সার আমরা কি লিখবো দেখো, the man planted the acorns by pounding his iron rod into the ground to make a hole, placing an acorn in the hole and then cover it over. কি আছে দেখো, দ্য ম্যান প্ল্যান্টেড দ্য অ্যাকর্ন, অর্থাৎ লোকটি বীজটি লাগাতো বাই পাউন্ডিং হিজ আয়রন রড ইনটু দ্য গ্রাউন্ড টু মেক এ হোল, অর্থাৎ তার যে আয়রন রডটা সেটা দিয়ে মাটিতে আঘাত করতো একটা গর্ত করার জন্য। প্লেসিং অ্যান অ্যাকর্ন, এবং গর্তটা হয়ে যাওয়ার পর সেখানে কি করতো, একটা বীজের সেখানে একটা বীজ দিত ইন দ্য হোল, গর্তটার মধ্যে, অ্যান্ড দেন কভার ইট ওভার, এবং তারপর সেটাকে ঢাকা দিয়ে দিত। পরের প্রশ্ন কি রয়েছে দেখো, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য ম্যান, অর্থাৎ লোকটির নাম কি ছিল। হোয়াট হ্যাড হি ওন, অর্থাৎ তার নিজের বলতে কি ছিল। তো এর অ্যান্সার কি হবে দেখো, দ্য নেম অফ দ্য ম্যান ওয়াজ এলজিয়ার বফিয়ার, অর্থাৎ লোকটির নাম ছিল এলজিয়ার বফিয়ার। হি হ্যাড ওন্ড এ ফার্ম ইন দ্য প্লেন্স, অর্থাৎ সমভূমিতে তার একটি ফার্ম রয়েছে। এরপর পরের প্রশ্ন কি রয়েছে দেখো, ডেসক্রাইব হিজ ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তার যে পরিবার সেটা আমাদের এখানে বর্ণনা করতে বলেছে। এর অ্যান্সার কি লিখবো দেখো, এলজিয়ার বফিয়ার হ্যাড লস্ট হিজ সন অ্যান্ড দেন হিজ ওয়াইফ। He had retired into solitude where he took pleasure in living slowly with his flock of sheep and his dog. অর্থাৎ এলজিয়ার বফিয়ার হ্যাড লস্ট হিজ সন অ্যান্ড দেন হিজ ওয়াইফ, এলজিয়ার বফিয়ার প্রথমে তার ছেলেকে হারিয়েছে এবং তারপর তার স্ত্রীকে হারিয়েছে। হি হ্যাড রিটায়ার্ড ইনটু সলিটিউড, তিনি একাকিত্বে রিটায়ার হয়েছেন আর কি। হোয়ার হি টুক প্লেজার ইন লিভিং স্লোলি উইথ হিজ ফ্লক অফ শিপ অ্যান্ড হিজ ডগ, যেখানে তিনি শান্তিতে বাস করছেন তার এক পাল ভেড়া এবং একটি কুকুরের সঙ্গে। এরপর সিয়ের দাগে দেখো তোমাদের কি রয়েছে, সিয়ের দাগে এখানে তোমাদের একটা ছক দেওয়া রয়েছে স্টেটমেন্ট এবং রিজনের। তো প্রথম প্রশ্ন কি আছে দেখো, স্টেটমেন্ট প্রথমে দেওয়া রয়েছে, হি ক্যারিড দ্য আয়রন রড, অর্থাৎ তিনি সেই লোহার দণ্ডটি ব্যবহার করতেন। তো রিজনটা কি, এটা নিয়ে যাওয়ার জন্য অ্যাজ এ ওয়াকিং স্টিক, হাঁটার জন্য একটা লাঠি হিসেবে ব্যবহার করতো। তো পরেরটা আমাদের এখানে রিজন দেওয়া রয়েছে, দেখো কি কারণ দেওয়া রয়েছে, হি টুক প্লেজার ইন লিভিং স্লোলি, তিনি ধীরে ধীরে একাকিত্বে বসবাস করছেন। তো এটা স্টেটমেন্ট কি হবে, হি রিটায়ার্ড ইনটু সলিটিউড, তিনি একাকিত্বে রিটায়ার করেছেন। এরপর তোমাদের এখানে দুইয়ের দাগে একটা পোয়েম সিন দেওয়া রয়েছে। তো এই পোয়েমটা তোমাদের নেওয়া হয়েছে সামওয়ান থেকে। ওকে, তো চলো দেখে নিই এর কি কোশ্চেনগুলো রয়েছে। দেখো এখানে এর দেখে তোমাদের যে 5টা প্রশ্ন দেওয়া রয়েছে, এই প্রশ্নগুলির আমাদের অ্যান্সার দিতে বলেছে। তো প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, হোয়াট ইজ দ্য টাইটেল অফ দ্য অ্যাবাভ পোয়েম, হু ইজ দ্য রাইটার, অর্থাৎ এই উপরে যে কবিতাটা দেওয়া রয়েছে সেই কবিতাটার নাম কি এবং এই কবিতাটার কবি কে। তো এরপর উত্তর কি হবে আমাদের, দ্য টাইটেল অফ দ্য অ্যাবাভ পোয়েম ইজ সামওয়ান। তো এটা আমি লিখে রেখেছি দেখো, দি টাইটেল অফ দ্য অ্যাবাভ পোয়েম ইজ সামওয়ান অ্যান্ড দ্য রাইটার ইজ ওয়াল্টার ডে লা মেয়ার। ওকে, অর্থাৎ এখানে কবিতার নাম হলো সামওয়ান এবং কবির নাম হলো ওয়াল্টার ডে লা মেয়ার। ওকে,
পরের প্রশ্ন দেখো কি আছে, হু কেম নকিং অ্যাট দ্য ডোর, অর্থাৎ দরজায় কে ধাক্কা দিতে এসেছিলেন। ওয়াজ দ্য পোয়েট শিওর অ্যাবাউট ইট, কবি কি এটা সম্পর্কে নিশ্চিত ছিলেন। পিক আউট এ সেন্টেন্স অ্যাজ রেফারেন্স, এখানে একটা রেফারেন্স হিসেবে সেন্টেন্স লিখতে বলেছে। তো দেখো এর অ্যান্সার কি লিখবো। সামওয়ান কেম নকিং অ্যাট দ্য ডোর, অর্থাৎ কেউ একজন দরজায় ধাক্কা দিচ্ছিল বা নক করছিল। তো পরের প্রশ্নটা কি ছিল, ওয়াজ দ্য পোয়েট শিওর অ্যাবাউট ইট, তো এর অ্যান্সার কি হবে, ইয়েস দ্য পোয়েট ওয়াজ শিওর অ্যাবাউট ইট, কবি এটা সম্পর্কে নিশ্চিত ছিলেন। এবং এটার যে রেফারেন্স লাইন সেটা আমরা কি লিখেছি দেখো, আই এম শিওর শিওর শিওর, এটা তোমাদের এইখানে লেখা রয়েছে, দেখো এই যে বইয়ের মধ্যে, এই যে এখানে আই এম শিওর শিওর শিওর, এটা আমরা এখানে রেফারেন্স লাইন হিসেবে লিখবো। তো পরের প্রশ্ন কি রয়েছে চলো দেখে নিই। এখানে দেখো পরের প্রশ্ন রয়েছে, দেয়ার আর সাম সাউন্ডস ইন দ্য সাইলেন্ট নাইট, এখানে যে নিস্তব্ধ রাত্রিতে কিছু শব্দ শোনা যাচ্ছিল, হোয়াট আর দে, সেই সাউন্ডগুলো কি কি। তো এর অ্যান্সার কি হবে দেখো, দ্য সাউন্ড ইন দ্য সাইলেন্ট নাইট আর দ্য বিজি ব্যাটল, ট্যাপ ট্যাপিং ইন দ্য ওয়াল, দ্য স্ক্রেচ আউলস কল অ্যান্ড দ্য ক্রিকেট হুইসলিং। অর্থাৎ দ্য সাউন্ডস ইন দ্য সাইলেন্ট নাইট আর সেই নিস্তব্ধ রাত্রিতে যে শব্দগুলো পাওয়া যাচ্ছিল সেগুলো ছিল দ্য বিজি ব্যাটল ট্যাপ ট্যাপিং ইন দ্য ওয়াল, অর্থাৎ গোবর পোকা দেয়ালের মধ্যে ট্যাপ ট্যাপ শব্দ করছিল, দ্য স্ক্রেচ আউলস কল, এবং যে পেঁচার ডাক শোনা যাচ্ছিল, অ্যান্ড দ্য ক্রিকেট হুইসলিং, এবং ক্রিকেট অর্থাৎ ঝিঁঝি পোকার শব্দ হুইসেল শোনা যাচ্ছিল। পরের প্রশ্ন কি আছে দেখো, হোয়াই ডাজ দ্য পোয়েট ইউজ অ্যাট অল থ্রাইস ইন দ্য লাস্ট লাইন অফ দ্য পোয়েম, অর্থাৎ কবি এখানে অ্যাট অল কথাটা কেন শেষের লাইনে 3বার ব্যবহার করেছেন। তো এর অ্যান্সার কি লিখবো দেখো, দি পোয়েট ইউজ at all thrice in the last line to emphasize the speaker's complete lack of knowledge about who was knocking, creating a sense of mystery and bewilderment. এটা তোমাদের আগেও ছিল কোশ্চেনটা, ঠিক আছে। এরপর 5-এর দাগে শেষ প্রশ্ন কি রয়েছে দেখো, ফাইন্ড আউট 2 ওয়ার্ডস ফ্রম দ্য পোয়েম দ্যাট আর সিমিলার ইন মিনিং, অর্থাৎ কবিতার থেকে দুটো এমন শব্দ খুঁজে বের করতে বলেছে যেগুলো প্রায় একই রকম মানে। তো এর অ্যান্সারটা কি লিখবো আমরা দেখো, 2 ওয়ার্ডস ফ্রম দ্য পোয়েম দ্যাট আর সিমিলার ইন মিনিং আর উই অ্যান্ড স্মল, অর্থাৎ এই দুটো শব্দ হলো উই এবং স্মল, বথ ডেসক্রাইবিং সামথিং অফ লিটল সাইজ, যেগুলো আমাদেরকে কি ডেসক্রাইব করে, কিছু ছোট্ট জিনিস। ওকে, এরপর এখানে তোমাদের দেখো রিডিং কম্প্রিহেনশন আনসিন রয়েছে। তো চলো আমরা এই আনসিনের মিনিংটা একটু জেনে নিই। The dream of Indians come to an end in the semi-final when New Zealand defeated India in 18 runs at Manchester. The dream of Indians come to an end in the semi-final, অর্থাৎ সেমিফাইনালে ভারতীয়দের স্বপ্ন ভেঙে যায় when New Zealand defeated India in 18 runs at Manchester, অর্থাৎ যখন ম্যানচেস্টারে নিউজিল্যান্ড ভারতকে 18 রানে পরাজিত করে। The failure of the top order batting is the main cause of the defeat, অর্থাৎ ব্যর্থতার মূল কারণ ছিল টপ অর্ডার ব্যাটিং। বাট রবীন্দ্র জাদেজা ফট উইথ ডন্টেড স্পিরিট, কিন্তু রবীন্দ্র জাদেজা সাহসী মনোবল নিয়ে লড়াই করেছিলেন। হি কেম টু ব্যাট অ্যাট 8, তিনি 8 নম্বরে ব্যাট করতে আসেন, অ্যান্ড স্কোর্ড 77 in 59 বলস, অর্থাৎ 59 বলে তিনি 77 রান করেন। MS ধোনি সাপোর্টেড হিম উইথ 50 in 82 বলস, অর্থাৎ MS ধোনি তাকে সাপোর্ট করেন, অর্থাৎ তাকে সমর্থন করেন 82 বলে 50 রান করে। বাট আনফর্চুনেটলি হি ওয়াজ রান আউট অ্যাট দ্য ডিরেক্ট থ্রো অফ গুপ্তিল, কিন্তু দুর্ভাগ্যবশত গাপটিলের সরাসরি থ্রোতে তিনি রান আউট হয়ে যান। দ্য ইন্ডিয়ানস ইনিংস কেম টু এন্ড অ্যাট 2-1, অর্থাৎ ভারতীয়দের ইনিংস শেষ হয় 221 রানে। এই ছিল তোমাদের আনসিন। তো চলো এর কোশ্চেনগুলোর আমরা অ্যান্সার করি। এর দেখে কি বলছে দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ এই টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে আমাদের এই শূন্যস্থানগুলো পূরণ করতে বলেছে। তো প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, ইন্ডিয়া ওয়াজ ডিফিটেড বাই, অর্থাৎ ভারতবর্ষ পরাজিত হয় কাদের দ্বারা, নিউজিল্যান্ড। পরের প্রশ্ন, দ্য মেন কজ অফ দ্য ডিফিট, অর্থাৎ হারের প্রধান কারণটা কি ছিল,
তো এর অ্যান্সার কি লিখবো দেখো, দ্য মেন কজ অফ দ্য ডিফিট ওয়াজ দ্য ফেলিওর অফ দ্য টপ অর্ডার ব্যাটিং। এই যে এখানে রয়েছে দ্য ফেলিওর অফ দ্য টপ অর্ডার ব্যাটিং ইজ দ্য মেন কজ অফ দ্য ডিফিট। ওকে, পরের প্রশ্ন রয়েছে দেখো, দ্য ব্যাটসম্যান হু ফট ব্রেভলি। সেই ব্যাটসম্যানটাকে যে সাহসিকতার সঙ্গে লড়াই করেছিল, তো সেটা কি ছিল, ওয়াজ রবীন্দ্র জাদেজা। পরেরটা কি আছে দেখো, দ্য স্কোর অফ MS ধোনি ওয়াজ, অর্থাৎ মহেন্দ্র সিং ধোনির স্কোর কত ছিল, 50 in 82 বলস, অর্থাৎ 82 বলে 50 রান। ইন্ডিয়াজ স্কোর ইন দ্য সেমিফাইনাল ওয়াজ 2-1, অর্থাৎ সেমিফাইনালে ভারতীয়দের স্কোর কত হয়েছিল, 221। এরপর এখানে বি এর দাগে তোমাদের ট্রু ফলস রয়েছে। তো চলো দেখি প্রথম প্রশ্ন কি রয়েছে। তো প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, ইন্ডিয়া ওয়াজ ডিফিটেড বাই নিউজিল্যান্ড ইন দ্য ফাইনাল, অর্থাৎ ফাইনালে ভারতবর্ষ নিউজিল্যান্ড দ্বারা পরাজিত হয়েছিল, বা নিউজিল্যান্ড ভারতবর্ষকে পরাজিত করেছিল। তো এর অ্যান্সার কি হবে, ফলস। এর সাবরিন স্টেটমেন্ট কি হবে, এই যে এটা হবে, দ্য ড্রিম অফ ইন্ডিয়ান্স কাম টু অ্যান এন্ড ইন দ্য সেমিফাইনাল ওয়েন নিউজিল্যান্ড ডিফিটেড ইন্ডিয়া ইন 18 রানস অ্যাট ম্যানচেস্টার। কারণ এখানে ইন্ডিয়াকে পরাজিত করেছিল নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচে। ওকে, এই প্রথম লাইনটা এইখান থেকে এইখান পর্যন্ত এর সাপোর্টিং স্টেটমেন্ট। পরের সেন্টেন্স কি আছে দেখো, MS ধোনি স্কোর্ড হাফ সেঞ্চুরি, অর্থাৎ মহেন্দ্র সিং ধোনি অর্ধ শতক রান করেছিল। তো এর অ্যান্সার হবে ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা কোথায় লিখবো দেখো, এই যে এখান থেকে লিখবো, MS ধোনি সাপোর্টেড হিম উইথ 50 in 82 বলস। এটা লিখবো এইখান থেকে এইখান পর্যন্ত, এটা লিখবো আমাদের সাপোর্টিং স্টেটমেন্টস। তো পরের সেন্টেন্স কি আছে দেখো, MS ধোনি ওয়াজ বোল্ড আউট বাই গুপ্তিল, অর্থাৎ মহেন্দ্র সিং ধোনি গুপ্তিল দ্বারা বোল্ড আউট হয়েছিলেন। তো এর অ্যান্সার হবে ফলস, তিনি এখানে রান আউট হয়েছিলেন। তো এর সাপোর্টিং স্টেটমেন্টটা আমরা কোথায় লিখবো দেখো, এই যে এখান থেকে, বাট আনফরচুনেটলি হি ওয়াজ রান আউট অ্যাট দ্য ডিরেক্ট থ্রো অফ গুপ্তিল। ওকে, এরপর শেয়ার দেখে ফাইন্ড আউট হোয়াট দ্যাট মিন দ্য ফলোইং, অর্থাৎ এদের সিনোনিম আমাদের এই যে আমাদের আনসিন দেওয়া রয়েছে সেখান থেকে খুঁজে লিখতে বলছে। তো প্রথমে কি রয়েছে, ব্রেভ, ব্রেভ অর্থাৎ সাহসিকতার সঙ্গে। তো এটা কি হবে, ডন্টেড স্পিরিট। দেখো এটা এই যে এখানে রয়েছে ডন্টেড স্পিরিট, এটা হবে এর যে সিনোনিম। তো পরেরটা কি রয়েছে দেখো, আনলাকিলি, তো দুর্ভাগ্যবশত। তো এটা কি হবে, আনফরচুনেটলি। এটা তোমাদের দেখো এই যে এখানে রয়েছে আনফরচুনেটলি। ওকে, এরপর এখানে পার্ট বি তে তোমাদের দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। তো চলো দেখে নিই কি রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। চার দেখা কি বলছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, অর্থাৎ আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলছে। লেমন স্কোয়াশ ইজ লাইকড বাই অল ইন হট সামার ডেজ, ইট ইজ প্রিপেয়ার্ড ইন এ নাম্বার অফ স্টেজেস। লেমন স্কোয়াশ ইজ লাইকড বাই অল ইন হট সামার ডেজ, অর্থাৎ গ্রীষ্মের গরম দিনে সবাই কি পছন্দ করে, লেমনের যে জুসটা হয় সেটা সবাই পছন্দ করে। ইট ইজ প্রিপেয়ার্ড ইন এ নাম্বার অফ স্টেজেস, এটা কিছু ধাপের মাধ্যমে তৈরি করা হয়। ডু এজ ডিরেক্টেড রয়েছে বি এর দাগে। তো প্রথম প্রশ্ন কি রয়েছে, ক্লিন দ্য রুম, চেঞ্জ দ্য ভয়েস। এখানে ভয়েস চেঞ্জ করতে বলেছে, এটা আমরা কি লিখবো, লেট দিয়ে লিখবো, সেজন্য লিখেছি লেট দ্য রুম বি ক্লিনড। পরের প্রশ্ন, হি সেজ আই নো দ্য অ্যান্সার, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। এখানে আমাদের ন্যারেশন চেঞ্জ করতে বলছে, তো কি লিখবো এটা, হি সেজ দ্যাট হি নোজ দ্য অ্যান্সার। এখানে হিটা আমার দুবার লেখা হয়ে গেছে, তো এটা কি হবে, হি সেজ দ্যাট হি নোজ দ্য অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন কি হচ্ছে, হি মেড হিজ ফ্রেন্ড অন দ্য ওয়ে, ইউজ গ্রুপ ভার্ব অ্যান্ড রিরাইট। এখানে গ্রুপ ভার্ব অর্থাৎ এখানে আমাদের ফ্রেজাল ভার্ব লিখতে বলেছে। তো কার ফ্রেজাল ভার্ব হয়েছে, আমাদের ভার্ব কোনটা রয়েছে দেখো, মেট। তো মিট এর ফ্রেজাল ভার্ব কি হবে, কেম অ্যাক্রস। পরের প্রশ্ন কি রয়েছে দেখো, হি ওয়াজ রিবার্কড, হি ডিড নট হি ডিড রং, জয়েন উইথ অ্যাডভার্বিয়াল ক্লজ। এখানে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে এটা জয়েনিং করতে বলেছে। তো এর অ্যান্সার কি হবে দেখো, হি ওয়াজ রিবার্কড বিকজ হি ডিড রং, অর্থাৎ হি ওয়াজ রিবার্ক, তাকে বকা হয়েছিল, বিকজ হি ডিড রং, কারণ সে ভুল করেছিল। পরের প্রশ্ন, দ্য রবার্স ড্যাশ, এখানে ভার্ব রয়েছে এসকেপ বিফোর দ্য পুলিশ অ্যারাইভড, অর্থাৎ পুলিশ আসার আগেই চোরগুলো পালিয়ে গিয়েছিল। তো এটা কি হবে জন্য, হ্যাড এসকেপড, পালিয়ে গিয়েছিল।
পরের সেন্টেন্স কি রয়েছে দেখো, অনলি হি ক্যান ডু ইট টার্ন ইনটু নেগেটিভ সেন্টেন্স। এটা আমাদের নাবাচক বাক্যে পরিণত করতে বলছে, অর্থাৎ নগর্থক বাক্যে। তো যখনই আমাদের অনলি থাকবে সেখানে অনলির পরিবর্তে আমরা লিখবো নান বাট। তো কি হবে দেখো সেন্টেন্সটা, নান বাট হি ক্যান ডু ইট। তো শুধুমাত্র দেখো অনলির পরিবর্তে আমি নান বাট লিখেছি, বাকি সেন্টেন্স যা ছিল তাই। ওকে, নান বাট হি ক্যান ডু ইট। ওকে, তো আজ এই পর্যন্তই। চলো দেখা হচ্ছে আবার নেক্সট মডেল সেটে। তো একটু অসুবিধার জন্য আমি তোমাদের ভিডিও দিতে পারিনি, তো এরপর থেকে তোমাদের কন্টিনিউয়াসলি ভিডিও আসবে। ওকে।